সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত, অন্যদিকে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধের প্রেক্ষাপটে আর তার ফেরার বাস্তব পরিস্থিতি কতটা তৈরি হয়েছে তা নিয়ে চলছে নানা আলোচনা। এছাড়া দীর্ঘ 16 বছরের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের প্রসঙ্গ সামনে আসছে। বিচারের প্রশ্নে বিএনপি আদালতের উপর আস্থা রাখছে, আর জামাত হাসিনার ঘোষণার পেছনে অভ্যন্তরীণ রাজনীতির ষড়যন্ত্র দেখছে। এনসিপির দাবি দেশে ফিরলে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় কোন পথে হাসিনার বিচার, এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা, আলতাফ পারভেজ রাজনৈতিক বিশ্লেষক এবং নূর খান লিটন মানবাধিকার কর্মী। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ। আপনার আমি নূর খান লিটন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি গুম কমিশনের সদস্য ছিলেন, আপনি হাসিনার 17 বছরের গুম খুন নিয়ে নানা রকম কাজ করেছেন। তো এই যে হাসিনার দেশে ফেরার যে একটা কথা শোনা যাচ্ছে, এই ফেরাটা কতখানি বাস্তবসম্মত? দেখেন, কতটা বাস্তবসম্মত এই কথা বলার আগে তিনি তো পালিয়ে গেছেন, এটা হচ্ছে সত্য। এখন এই পালিয়ে যাওয়া নিয়ে অনেক বিতর্ক হচ্ছে যে পালিয়ে গেছেন কি তাকে সসম্মানে দিয়ে আসা হয়েছে, নানান কথাবার্তা আছে, কিন্তু এটা সত্য যে তিনি পালিয়ে গেছেন। এখন কোন এয়ারক্রাফটে গেছেন, কারা যে এগিয়ে দিয়ে এসছে, এই প্রসঙ্গগুলি আনছে একটি মহল। পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশেরও কোনো কোনো রাজনৈতিক নেতা এমন সমস্ত বক্তব্য দিচ্ছেন যেটি আসলে অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ের হস্তক্ষেপের শামিল। বিশেষ করে যখন বলা হয় যে শেখ হাসিনা বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী, যখন বলা হয় যে সে যাবে, মানে এই যে ডিসিশনগুলি তারা বলে ফেলছেন, এই জায়গাতে তারা সতর্ক থাকেন না। তো সব কিছু মিলে যে জিনিসটা বলতে হবে সেইটা হচ্ছে যে একজন মানে দণ্ডপ্রাপ্ত, যার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে এবং সেই অপরাধের অভিযোগে বিচারটি হয়েছে আন্তর্জাতিক আইসিটিতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হয়েছে এবং সেই বিচার চলাকালীন তার সুযোগ ছিল সারেন্ডার করার। তার পক্ষে কিন্তু রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছিল। বিচারটি হয়েছে এবং একটা জিনিস হচ্ছে যে তিনি পালিয়ে গেলেও তিনি বাংলাদেশের তো একজন নাগরিক, এই ব্যাপারে তো আমরা অস্বীকার করার মতো কিছু নেই। তিনি দণ্ডপ্রাপ্ত হতে পারেন কিন্তু বাংলাদেশের নাগরিক। তিনি যদি আসেন তাহলে কিভাবে আসতে পারেন সেটা একটা আলোচনা হতে পারে দুই দেশের। কারণ এখন যত কিছুই আমরা বলি, এখানে ভারতের একটা বক্তব্য থাকবে, ভূমিকা থাকবে। যিনি আসতে চাচ্ছেন, ওখানে আশ্রিত, তার একটা ইচ্ছা থাকতে হবে। তিনি প্রকাশ্যে বলেছেন যে তিনি আসতে চান, প্রয়োজনে আদালত ফেস করবেন তিনি। আবার এটাও বলেছেন যে আমাকে হত্যা করা হতে পারে, এরকম একটা লাইনও আমি দেখলাম। এবং ভারতীয় কিছু সাংবাদিক এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু জিনিস অবতারণা করছেন যেটি দেখে এরকম একটা ধারণা জন্মাচ্ছে যে ভারতের রাজনৈতিক মহল যেভাবে বিষয়টাকে, বিশেষ করে পশ্চিমবাংলার রাজনৈতিক মহল যেভাবে বিষয়টাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ঠিক তেমনিভাবে ভারতের কিছু সাংবাদিক আছেন সিনিয়র, তারাও কিন্তু একই সুরে কথা বলছেন। তার মধ্য দিয়ে একটা জিনিস মনে হচ্ছে যে একদিকে শেখ হাসিনার পরিকল্পনা, আর একদিকে মনে হচ্ছে যে ভারতের একটা পরিকল্পনা। আমার কাছে ব্যক্তিগত মানে অবজারভেশন হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে এরকম একজন মানে ফ্যাসিস্ট শাসক যিনি দেশ ত্যাগ করেছেন, তার কর্মী বাহিনীকে ত্যাগ করেছেন, জনগণকে ত্যাগ করেছেন, ত্যাগ করে তিনি নিজের এবং তার পরিবারের লোকজন নিয়ে আর আশেপাশের কিছু গুরুত্বপূর্ণ লুটেরাদের নিয়ে তিনি আশ্রয় নিয়েছেন ভারতে। এবং
পৃথিবীর বিভিন্ন দেশে তার মানুষরা ছড়িয়ে গেছেন এবং তারা বিভিন্ন মাধ্যমে দেখছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভারতে একত্রিত হচ্ছেন, সলা পরামর্শ করছেন। এবং সেখানে আমরা এইবার কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এখানে সেনাবাহিনীরও কিছু অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসাররা ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেইখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন মাধ্যমে যে সংবাদগুলি আসছে এটা তো যাচাই করার মানে সুযোগ কম। তাতে দেখা যাচ্ছে যে তারা ভারতের সেনাবাহিনীর আশ্রয়ে আছে, এরকম খবর আমরা পাচ্ছি। তো একটা হচ্ছে যে গত 2 বছর সময়কালে আওয়ামী লীগের যেই স্থবিরতা, আওয়ামী লীগ মানেই হচ্ছে পালিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে তার কর্মী বাহিনীর মনোবল চাঙ্গা করার জন্য এরকম একটি ঘোষণা বা কিছু তৎপরতা তিনি দেখাতে পারেন, কিন্তু এটা লোক দেখানোর তৎপরতা হয়ে যেতে পারে। আর যদি মানে এটা হতে পারে যে তিনি আসবেন বলে চূড়ান্ত মুহূর্তে তিনি ডেট ঘোষণা দিয়ে তারপর কোনো একটা উসিলা ধরে আসলেন না, এটা হতে পারে। এটার মধ্য দিয়ে তিনি যে জিনিসটা করতে চাইবেন সেটা হচ্ছে তার কর্মী বাহিনীকে চাঙ্গা করা, আন্তর্জাতিক মিডিয়া, আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা। কিন্তু দিন শেষে যখন উনি আসবেন না তখন কিন্তু এটা আরো বড় হতাশার জন্ম দিবে, এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, তিনি তার কর্মী বাহিনীর কিছু অংশকে বাংলাদেশে আগে পাঠিয়ে দিলেন, যেটা মায়া সাহেবের বক্তব্যে আমরা দেখছি। তাহলে যে জিনিসটা হবে যে দেশে একটা অস্থিরতা মানে দেশকে অস্থিরতার একটা হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করতে পারে। আরেকটা জিনিস দেখেন, আমরা তো এই জুলাই মাসে বিভিন্ন ফুটেজ দেখছি জুলাইয়ের আন্দোলনের এবং ত্যাগের এবং ভিকটিমরা যে কিভাবে ভিকটিম হয়েছে। আপনি একবার দেখেন তো 18 তারিখে বাড্ডায় একজন শিক্ষিকা, তাকে বিএনপির আওয়ামী লীগের মাস্তানরা, আওয়ামী লীগের কর্মীরা কিভাবে অ্যাটাক করেছিল বাড্ডায়। তিনি একজন সম্ভবত কলেজের শিক্ষয়িত্রী, এই মহিলাকে কিভাবে নাজেহাল করছে পুলিশের উপস্থিতিতে। তারপর আপনি দেখেন তো সাজোয়াজানের উপর থেকে কিভাবে লাশ ফেলে দেওয়া হলো, পুলিশই ফেললো। তারপর লাশ পুড়িয়ে ফেললো আয়োজন করে পুলিশ। শিশুরা বুলেটবিদ্ধ হলো, হেলিকপ্টার থেকে গুলি করা হলো, সেখানে ঘরের ভিতর থাকা শিশু মৃত্যু হলো। এই ঘটনাগুলি তো আমরা প্রত্যক্ষ করেছি। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা যে 2 তারিখের পর থেকে কি আহাজারি, এই জিনিসগুলি তো ভুল না। সেই কবিতা আমরা দেখেছি, একজন শিক্ষক কবিতা পড়েছেন, একজন শিক্ষয়িত্রী ছবি নামিয়ে ফেলেছেন, শহীদ মিনারে দাঁড়িয়ে আসমান কাঁপে, তোমাদের কাঁপে না। এই যে কথাগুলি, ওই সময় কতটুকু স্পর্ধা নিয়ে তারা এই কথাগুলি বলেছেন। কিন্তু সেই সব যদি আমরা বলি, এখন কি সেরকম আছে, স্পিডটা কি আছে জুলাইয়ের সেই স্পিডটা? আচ্ছা, এই প্রসঙ্গে আমরা পরে আসবো। আমি একটা আলতাফ ভাইয়ের কাছে আসতে চাই। আলতাফ ভাই, যে শেখ হাসিনার দেশে ফেরার যে ঘোষণা এবং বিভিন্ন সময় দিচ্ছে, এটা কি অনেকে বলছে রাজনীতি স্ট্যান্ডবাজি, অনেকে বলছেন নেতা কর্মীদের চাঙ্গা রাখার এক ধরনের কৌশল? আপনার কাছে কি মনে হয় বিশ্লেষক হিসেবে? দেখুন, গত কয়েক মাস ধরে যেটা প্রথমত দেখছি যে শেখ হাসিনা বা নিষিদ্ধ দল আওয়ামী লীগকে চাঙ্গা করে রেখেছে বাংলাদেশের রাজনীতিবিদরা এবং বাংলাদেশের মিডিয়াগুলো। কিছুদিন আগে যখন যে একটা 9 জেলায় সশস্ত্র বাহিনীকে মোকাবেলা করতে হয়েছে আওয়ামী লীগের কর্মসূচি রোখার জন্য, 23 জুনের প্রতিষ্ঠাবার্ষিকী, কিন্তু সেরকম কিছু কিন্তু ঘটেনি বা ঘটার কোনো ঘোষণা ওই দল থেকে দেওয়া হয়নি। মানে আমাদের এখানে একটা স্বয়ংক্রিয় পদ্ধতিতেই উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং মনে হচ্ছে এইটা একটা ভালো রাজনৈতিক প্রোডাক্ট আর কি। আমি যেটা সাধারণভাবে মনে করি, যদি উনি আসতে চান তো ওনার তো আসার সুযোগ আছে, উনি তো এসে আইনি প্রক্রিয়া মোকাবেলা যদি করতে চান সেটা তো বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, সেইটা তো ওনার অধিকারই আছে। কিন্তু এই আশাটার একটা রাজনৈতিক তাৎপর্য আছে। আমার মনে হয় আলোচ্য বিষয় হলো এইটাই যে উনি তো একটা নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রধান, ফলে সেই কারণে একটা উত্তেজনা সঞ্চার হচ্ছে, টেনশন হচ্ছে বা আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখানে দেখুন, আমার যেটা
মত সেটা হলো এই জটিলতাটা তৈরি হয়েছে প্রশাসনিকভাবে একটা দলকে নিষিদ্ধ করার কারণে। দেখুন, বাংলাদেশে যখন অভ্যুত্থান হয় তার আগে শ্রীলঙ্কায় অভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশের কয়েক মাস পরে নেপালে অভ্যুত্থান হয়েছে। কাছাকাছি ধরনের অভ্যুত্থান তরুণদের নেতৃত্বে হয়েছে এবং 3 অভ্যুত্থানে যেরকম ক্ষমতাচ্যুত হয়েছে দল, শাসক দল, স্বৈরশাসকরা, তো সেখানে কিন্তু ওই 2 দেশে নেপালে এবং শ্রীলঙ্কায় কিন্তু গদিচ্যুতদের নিষিদ্ধ করা হয়নি। সেখানে ইলেকশন করতে দেওয়া হয়েছে। সেখানে কি আমাদের মধ্যে আমি সেটা বলছি। আমি রাজনৈতিক অংশটা বলি, ফৌজদারি অংশটা বলবো, যদি ওইখানে আইনজীবীরা আছেন ওনারা ভালো বলতে পারবেন। জনগণের হাতে কোনো রাজনৈতিক দলের, রাজনীতিবিদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের ভার জনগণের হাতে দিলে কি হয়, ফৌজদারি অংশ নয়, রাজনীতিক অংশের ভাগ্য। তাহলে শ্রীলঙ্কা তার বড় নজির। রাজাপাকসারা পালিয়ে গিয়েছিল, পরে নির্বাচনে এই যে মাহিন্দা রাজাপাকসার ছেলেকে দাঁড় করানো হয় নির্বাচনে, প্রেসিডেন্ট নির্বাচনে, মাত্র 2% ভোট পেয়েছে। আর যিনি বিজয়ী হয়েছেন অনুরা কুমার দেশনায়কে 49% ভোট পেয়েছেন। পার্লামেন্টে রাজাপাকসাদের দল 3টে সিট পেয়েছে, আগের নির্বাচনে পেয়েছিল 145টা সিট। তার মানে রাজনৈতিকভাবে জনগণ তাদেরকে একদম নিঃস্ব করে দিয়েছে। নেপালে দেখুন, ক্ষমতাচ্যুত মানে কেপি শর্মা ওলি নির্বাচনে বালেনশার কাছে প্রতি 4 ভোটে 1টা পেয়েছে। বালেনশা পেয়েছিল 70,000 ভোট। ওলি, যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, একটা দলের প্রধান, তিনি পেয়েছেন 15,000-এর মতো ভোট। ওনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। তাহলে আমি বলছি যে যদি জনগণের হাতে ছেড়ে দেওয়া হতো গত নির্বাচনে আওয়ামী লীগের ভাগ্য বা বিচারের ভার, তাহলে একরকম হতো। কিন্তু সেইটা না করে অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রশাসনিক নির্দেশে সেটা করলো, বর্তমান সরকারও সেটা অব্যাহত রাখলো। এবং এই প্রশাসনিকভাবে যখন কোনো কিছু রাজনৈতিক বিষয় মোকাবেলা করতে যাওয়া হয় তখন এক ধরনের জটিলতা জিয়ে থাকে, সেই টেনশনে আমরা পড়েছি। এই হলো রাজনৈতিক অংশ। আওয়ামী লীগের যারা ফৌজদারি অপরাধ করেছে সেটা তো ফৌজদারি বিচার হতেই হবে। দেখুন, আমরা 71-এ একবার অনেক বিষয় বিচার আচার করি নাই, সেটা কিন্তু এই 55 বছর ধরে বয়ে যাচ্ছে। ফলে যে কোনো ফৌজদারি অপরাধের, অন্যায়ের বিচার হতে হবে। আমাদের দেশে এই যে দায় মুক্তির সংস্কৃতি, এইটা আমাদের একটা খারাপ ঐতিহাসিক উত্তরাধিকার, সেইটা বিচার হতে হবে। কিন্তু যখন আপনি একটা দলের, মনে করুন আওয়ামী লীগের যদি 10% সমর্থকও থাকে দেশে, তাহলে 2 কোটি মানুষ আছে। তো 2 কোটি মানুষই তো অপরাধে যুক্ত ছিল না। যারা ছিল না তাদের কিন্তু রাজনৈতিক পছন্দের অধিকার আপনাকে কোনো না কোনোভাবে ফয়সালা করতে হবে। তার মানে দুটো সেপারেট বিষয় যদি আমরা এক করে ফেলি তখন কিন্তু ওই টেনশন থাকবে, জটিলতা থাকবে এবং প্রতিশোধের একটা চক্রে বাংলাদেশ পড়ে থাকবে। 71 সালে মুক্তিযুদ্ধের পরপর যদি রাজাকার আলবদরদের বিচার হয়ে যেত তাহলে কিন্তু ওই চক্র থেকে আমরা বেরোতে পারতাম। তখন ওইটা বিচার কিন্তু হয় নাই এবং সেই কারণে এখনও সেই চলছে। এবারের পার্লামেন্টের 2টি অধিবেশন আমি দেখলাম 71 নিয়েই আলোচনায় গেল, কিন্তু কেউ বিচারের প্রসঙ্গ উত্থাপন করছে না। অর্থাৎ বিচারের প্রসঙ্গটাকে আমি রাজনীতিক পণ্য আকারে ব্যবহার করছি। এখনও 24-এর যত হত্যাকাণ্ড হয়েছে বা 24-এর আগে দুর্নীতি, অর্থ পাচার যত কিছু হয়েছে তার তো বিচার হতে হবে এবং এটা প্রধান একটা কর্তব্য ছিল পরের সরকারের, এখনকার সরকারেরও। কিন্তু এটা নিয়ে ওই রাজনীতিকরণের কারণে ওই ফৌজদারি অপরাধটা আস্তে আস্তে দ্বিতীয় বিষয় হয়ে যাচ্ছে, রাজনৈতিক সংঘাতটা সামনে চলে আসছে। মাসুদ ভাই, আমি আসছি আপনার কাছে। কয়দিন আগে সালাউদ্দিন আহমেদ, এটার উপরে আমার একটু কথা বলতে হবে, আপনি বলবেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতিক মৃত্যু ঘটেছে। সেখানে দলটিকে রাজনৈতিকভাবে সক্রিয় করার যে কৌশল আমরা দেখছি, এইটা কি আসলে কোনো কাজে দেবে কিনা? ধন্যবাদ আপনাকে, জনাব সহ আলোচক 2 জন এবং আমাদের বক্তব্য আপনারা যারা শুনছেন। দেখুন, এই পলায়ন পর বা পলাতক সাবেক প্রধানমন্ত্রী, তার যে ঘোষণা বাংলাদেশে তিনি আসবেন, এটা সত্যি একটা চাঞ্চল্য তৈরি করেছে এখানে। ইনি খুব চমৎকারভাবে বলেছেন যে যতটা না সাধারণ মানুষের মধ্যে হয়েছে তার চেয়ে বেশি প্রতিক্রিয়া হয়তো প্রশাসনের কারো মধ্যে লক্ষ্য করা গেছে। আমি ওনার সঙ্গে কথাটায় অনেকটা আমার সম্মতি আছে। আমি খুব সহজে আমার যতটুকু অভিজ্ঞতা সে থেকে বলি। দেখুন, আওয়ামী লীগের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা
এই 2024ই প্রথম না। 1971 সনে আওয়ামী লীগের দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, আওয়ামী লীগ অ্যাজ এ হোল পালিয়ে গিয়েছিল এবং প্রতিবেশী দেশে শরণার্থী পরিচয় তার আশ্রয় নিয়েছিল। দেখেন, দেশ স্বাধীন হয়েছে, দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের দায়িত্ব একজনকে নিয়েছে, সবাই মিলে দেশের স্বাধীনতা এবং একটা পর্যায়ে গিয়ে দেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করার জন্য প্রতিবেশী দেশ সহযোগিতাও করেছে। আবার তারা দেশে, অর্থাৎ একটা মুক্ত দেশে তারা এসেছে। তাহলে বিষয়টা কি দাঁড়ায় দেখেন, যে 1971 সনে যেই আওয়ামী লীগ, সমস্ত আওয়ামী লীগ পালিয়ে পার্শ্ববর্তী দেশের আশ্রয় নিয়েছিলেন, সেই আওয়ামী লীগ মুক্ত দেশ ছাড়া কিন্তু এখানে ফেরত আসেনি। এরপর দ্বিতীয়টা দেখেন, 1924-এ আসেন আপনি। 1924-এ যখন দেশের সাধারণ মানুষ, অর্থাৎ দেশে 2024-এ একদলীয় এক দফা যে আন্দোলনটা, এই আন্দোলনের আগে কিন্তু নানা রকম আন্দোলন কর্মসূচি ছিল, কিন্তু সকল রাজনৈতিক দল যখন ঐক্যমত্যে পৌঁছে যে না, এই স্বৈরাচারকে আর রাষ্ট্র ক্ষমতায় রাখা যায় না, সুতরাং আমাদের দাবি এখন সব কিছুকে মিনিমাইজ করে একটাই হবে, সেটা হলো যে আমরা স্বৈরাচার পতন চাই। এবং আপনি দেখবেন এই কর্মসূচি, এই রাজনৈতিক কর্মসূচিটা কেবলমাত্র রাজনৈতিক দলেরই ছিল। মাঝখানে একটা আংশিক উন্নতি যেটাকে বলা হয়, কোটা আন্দোলন হঠাৎ করে টার্ন নিল এবং আপনি দেখবেন তারাও কিন্তু অনেকগুলো কর্মসূচি নিয়ে সামনে এসেছেন। হঠাৎ করে তারা কি করলেন, তাদের সমস্ত দাবি পরিত্যাগ করে তারা রাজনৈতিক দলের এক দফাকে সমর্থন করলেন। এবং তখন কি হলো, দেশের ছাত্র জনতা, মানে কর্মচারী, লেবার, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি আইনজীবী, শিক্ষক, সবাই কিন্তু মিলিতভাবে এই স্বৈরাচার পতনের আন্দোলনে নামলেন এবং স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেল। পালিয়ে যেতে কে তাকে সাহায্য করেছে, কেন করেছে এবং তাকে যে পালিয়ে যেতে সুযোগ দিয়েছে, এগুলো নিয়ে আলোচনা করলে অনেক কিছু হয়। কিন্তু এটা একটা, আমার কাছে যেটা মনে হয়েছে যে এই কাজটি খুব একটা যে গর্হিত কাজ হয়েছে তা না, তাকে পালাইতে দেওয়ার কারণ ওই সময় যদি তিনি না পালিয়ে যান বা পালাইতে দিতে যদি তাকে সহযোগিতা না করা হয়, তাহলে আপনি লক্ষ্য করবেন তার এই দেশে বেঁচে থাকাটাই খুব কঠিন হয়ে যেত। এবার আমি অত ইয়াতে না গিয়ে আমি বলি, এই আজকের যিনি আওয়াজ দিচ্ছেন যে বাংলাদেশে অচিরেই আসবেন, একটা দিনক্ষণ তারিখ মানে ঠিক করেছেন তিনি ডিসেম্বরে, উনি 2007 সালে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিলেন এবং যাওয়ার পরে ওই সময় যারা রাষ্ট্রীয় ক্ষমতা ইন্টারভেন করেছিলেন, ওনার কিন্তু পালানোর আর একটা ইতিহাস আছে। 1981 সালে পালিয়ে গেছিল না 1982 সনে জিয়াউর রহমানের মৃত্যুর পর, 82 সনে ট্রেন স্টেশন থেকে ওটা আমি বলি, উনি পালাতে গিয়ে বর্ডারে গিয়ে আবার ফেরত আসছে। আচ্ছা, আমি যে কথাটা আপনাকে বলতেছি, উনি 2007-এ পালিয়ে গিয়েছিলেন এবং আপনি দেখবেন যে একটা গণতান্ত্রিক সরকারের নির্বাচনের যে পদ্ধতি, সেইটাকে যখন আনডিউলি ইন্টারভেন করা হলো, তখন এই শেখ হাসিনা পরবর্তী সময় কিন্তু জেলে গিয়েছিলেন, ম্যাডাম খালেদা জিয়া জেলে ছিলেন, উনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন জেলে যাওয়ার আগেই। কিন্তু ম্যাডাম খালেদা জিয়া যখন গ্রেপ্তার হলেন এবং ওনাকে যখন জেলে নেওয়া হলো, তখন কিন্তু আওয়ামী লীগের যারা রাজনীতি এখানে করতেন, যেমন তখন প্রয়াত জিল্লুর রহমান সাহেব ছিলেন এবং তিনি মুরব্বীর ভূমিকা পালন করেছিলেন আমার যতটা জানা, তারা বুঝাইলেন শেখ হাসিনাকে যে আপনি যদি পালিয়ে ওই দেশে থাকেন তাহলে যে সমস্যাটা হয়ে যাবে। খালেদা জিয়া কোনোভাবেই দেশ ত্যাগ করলেন না, তার দলের পপুলারিটি হু হু করে বেড়ে যাচ্ছে। যদিও মানুষ বলা হইতো যে 11টা আসছে নানা একটা কারণে, বা বিএনপির ঘাড়ে অনেকটা দোষ চাপাবার চেষ্টা করতো, তখন তিনি করলেন কি, একটা নাটক করলেন কিভাবে উনি আবার দেশে ফেললেন। সেই নাটকটা কি আপনি দেখেন, ম্যাডাম খালেদা জিয়ার কাছে ওই 11 সরকারের যারা কুশীলভ ছিলেন তারা গিয়ে বললেন যে ম্যাডাম যা কিছু হয়ে গেছে আমরা ভুল করেছি, দেশে নির্বাচন হোক, আপনি রাষ্ট্র ক্ষমতায় আসবেন, আমরা সকল ব্যবস্থা করব, তবে আমরা যে অন্যায় কাজগুলো করেছি আমাদের এর থেকে আমাদের কোনো বিচার আচার করবেন না, আমাদেরকে আপনি মাফ করে দিবেন। ওই রাইতে রাত 3টা পর্যন্ত আমি, ব্যারিস্টার নওশাদ জামির যিনি এখন সংসদ সদস্য একজন, এবং খন্দকার দেলোয়ার হোসেন, 3 জন মানুষ আমরা প্রায় মাঝরাত পর্যন্ত এই বিষয়টা নিয়ে, সেটা কি কারণে, তখন এই কুশীলবদের যারা তারা গিয়া ম্যাডামকে জেলখানায় প্রস্তাব দিলেন। জেলখানা মানে তখন স্পিকারের বাড়িতে ছিল ম্যাডামের জেলখানা, যেখানে এখন স্পিকার থাকে। ম্যাডাম পরিষ্কার ভাষায় বলেছে, তোমরা রাজনীতি নিয়ে দেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলবে, আর এখন কারো উপরে ভর করে তোমার সকল অপরাধ মাফ হয়ে যাবে, এটা হবে না। ম্যাডাম তাদেরকে বার করে দিলেন। এবং আমি আজকে বলে যাচ্ছি, তখন আমরা প্রথম ঘাবড়াই গেলাম যে তার জেলখানায় কেন এরকম উর্দিধারী মানুষরা কেন ঘেরাও করলেন। তখন ওইখানে ডিপ্টি জেলার ছিল ফারুক, সেই ফারুক আজকে সিনিয়র জেল সুপার।
আমি ফারুককে টেলিফোন করলাম, ফারুক কী হয়েছে? ফারুক ধরে না, অনেকক্ষণ পর বললো স্যার ভয় পাওয়ার কিছু নাই। ম্যাডামের কাছে এসে হাত পা ধরে মাপ চাচ্ছে এবং বলছে আমাদেরকে মাপ করে দেন, নির্বাচন হবে, আপনি রাষ্ট্র ক্ষমতা রাখবেন। ম্যাডাম বলছে আমি রাষ্ট্র ক্ষমতা চাই না, কিন্তু তোমরা যে অপকর্ম করছো সেগুলাকে আমি বৈধতা দেবো আর তোমরা চলে যাবে, এটা আমার দ্বারা হবে না, রাষ্ট্র ক্ষমতা আমার প্রয়োজন নাই। এরপরে কি করলেন? ওরা কিন্তু নিরাশ হলো না। ম্যাডাম যখন ওদেরকে প্রত্যাখ্যান করলো তখন ওরা জিল্লুর রহমান সাহেবের কাছে গেলেন। জিল্লুর রহমান বিষয়টাকে লুফে নিলেন এবং তখন কি হলো, যে লোকটা এই দেশ থেকে যে মহিলা পালিয়ে গেলেন তিনি নাটক করলেন কি আমি দেশে আসবই। এটা কখন বললে জানেন? ওই 11-11 কুশীলবদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হলে আপনি এখানে আসেন, আপনাকে আমরা গ্রেফতার করবো না, কোনো সমস্যা হবে না। তখন উনি করলেন কি, সেটেল বিষয় নিয়ে উনি এমন ভাব দেখালেন যে উনি খুব সাহসী। 3 মাস আগে পালিয়ে গেছিলেন এই কথা তার মাথায় নাই, খুব সাহসী উনি বাংলাদেশে ফেরত আসলেন। এসে তারপর কী করলেন, এবার আপনি দেখছেন 2008 সনের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। এবং আমি বারবার একটা কথা বলেছি যে 2018-তে আমরা বারবার রাজনৈতিক ময়দানে বলে বেড়াই যে 18-তে রাতে বাক্সের মধ্যে ভোট কেটে ঢুকিয়ে সরকার বানানো হয়েছে। 2008-এ প্রথম বাক্সের মধ্যে ভোট ঢুকিয়ে সরকার বানানো হয়েছিল এবং ওই কুশীলবরাই তাই করেছিল। যাই হোক, আমার বক্তব্য ওখানে আমি যাব না। শেখ হাসিনা বাংলাদেশে আসবে না, আমি আপনাকে পরিষ্কার ভাষায় বলি। আপনি যারা দেখেছেন যে একজনের রাজনীতিবিদের কথা আমার ভাই বললেন, উনি একটা সিটাফোটা রাজনীতিবিদ আর কি, উনি কোনো রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে না। আমি আরও খোলামেলা বললে, ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে 5ই ডিসেম্বর এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি, এরকম কোনো সিদ্ধান্ত ভারত নেয়নি। আর ভারত সরকারও যদি নেয় তাহলে ভারত সরকার, একটা লোক চলে গেছে, একটা নির্বাচিত সরকার এই দেশে আসছে, দেশে নির্বাচন হয়েছে, সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ ছাড়া, কারণ আওয়ামী লীগ না করতে পারার কারণটা হলো একটা নিষিদ্ধ রাজনৈতিক দল তারা। এখন দেশে একটা নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত সরকার, আর পাশে প্রতিবেশী। আমাদের তো একটা ফরেন পলিসি আছে, আমাদের একজন নিয়ারেস্ট প্রতিবেশী, আমাদের সঙ্গে তার সম্পর্কটা কি হবে? উভয়ের সাথে পরস্পরের প্রতি সম্মানবোধ থেকেই তো আমাদের। একটা দেশে যদি আপনি অ্যাগ্রেশন চালান, এই মানে অ্যাগ্রেসিভ মানে আগ্রাসন চালান, সেই আগ্রাসনটা আপনার দেশের দেশীয় বা আন্তর্জাতিক নিয়ম বা আইনে কতটুকু গ্রহণযোগ্য সেইটুক বোধ বুদ্ধি থাকা অন্তত ভারত সরকারের আছে বলে এটা আমি নাই, এ কথা আমি বিশ্বাস করি না। তাইলে আমি খুব সংক্ষেপ করে দেবো, আপনাকে উৎকণ্ঠায় ফেলবো না। তো তারপরে আপনি দেখেন ভারত সরকার, এখন পশ্চিমবাংলার আমাদের মধ্যে অনেক মিল আছে, ওরাও বাংলায় কথা বলে, আমরাও বাংলায় কথা বলি। এই দেশের অনেক ফিউজিটিভ আমি দেখছি, ওয়ান্টেড ক্রিমিনাল, তারা কলকাতায় গিয়ে পালিয়ে থাকে, কারণ বাংলা ভাষায় কথা বলে, সেই কারণে ওখানে থেকে এইখানে তারা তাদের চাঁদাবাজি রাজত্ব করে যাচ্ছে। তো এইখানে এই আওয়ামী লীগের অবস্থা এখন ওই চাঁদাবাজদের মতোই হয়েছে ভারতে, কারণ ওই বাংলাভাষী হওয়াতে ওদের সঙ্গে মিলেমিশে থাকাটা খুব একটা কঠিন কাজ না। যাই হোক, এই কারণটা এটা হয়েছে। তো শেখ হাসিনাকে যদি আমি বলি এই বাংলাদেশের সরকার বা অন্য কেউ আহ্বান জানায় আপনি চলে আসেন, আসবে না। কেন আসবে না আমি সেটা বলি আপনাকে। শেখ হাসিনা ইজ এ কনভিক্ট, তার ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে, তো যার মৃত্যুদণ্ড হয়েছে, এতটা নির্বোধ শেখ হাসিনাকে আপনারা মনে যারা যেই করেন না কেন, আমি অতটা নির্বোধ মনে করি না। কি কারণে করি না? যে একটা মানুষের মৃত্যুদণ্ড, ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং ট্রাইব্যুনালের পরেই তার আপিলের জায়গা হলে শুধু সুপ্রিম কোর্ট, যেখানে আপিল করতে গেলে উইদিন 3 মান্থস এই আপিল ডিসপোজ হবে। ওখানে হবে কি না বহাল, সাদা বহাল থাকবে না কমবে নাকি খালাস হবে, ওটা নেই, আমার মাথা ব্যথা নেই। তাইলে বিষয়টা হলো যে মানুষের ঘাড়ের উপরে এখন মৃত্যুদণ্ড ঝুলছে, উনি ওনার অতীতের কোনো কর্মে আপনার কাছে মনে হয়েছে যে এই শেখ হাসিনা এতটা সাহসী মানুষ যে তার মৃত্যুদণ্ড বা নিজের জীবনের ঝুঁকিকে সে কোনো পরোয়া করেনি? এটা সে অর্থাৎ না, কথা বলা শেখ হাসিনা আর কাজের শেখ হাসিনা কিন্তু আমাদের কাছে দুই রকম। আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো সেই রকম। সুতরাং তার উপরে রেড অ্যালার্ট আছে, ইন্টারপোল তাকে সার্চিং, তাকে গ্রেপ্তার করবে। আপনি দেখেন, এবং এই যে পশ্চিমবাংলার যে একটা মুখ্যমন্ত্রী হলো এখন, সে যে কথাগুলো বলছে উনি আসবে, মুখসম খান, আমাদের ব্যবস্থা তৈরি, এ এক অপদার্থ লোক। এটা হলো কি, আমি বলি ইন্টারপোলকে মিসগাইড করছে। ওরা বুঝাতে চাচ্ছে যে শেখ হাসিনার আসল লোকেশন কিন্তু কোথায়, এগুলো আমরা জেনে গেছি, এরা জানিয়ে দেশের মানুষ। কিন্তু পশ্চিমবাংলা সরকার কি করতেছে, ইন্টারপোলকে মিসগাইড করতেছে যে তোমরা যে জায়গাটাকে টার্গেট করছো যে শেখ হাসিনা অমুক জায়গা আছে না, সে এখন আমাদের কাছে আছে। আর আসলে এটা হয়তো কি, এই বাচাল একটা মানুষকে দিয়ে ভারত মনে করে এগুলো তো হিসাবের কিছু না, ওর মতো আবল তাবল বলে যাক। তাহলে যে মানুষটার নামে রেড অ্যালার্ট আছে, ইন্টারপোল সার্চিং, যে তাকে যে কোনো সময় সিকিউর করতে পারে তার অ্যারেস্ট। সেকেন্ড থিং হলো যার ক্যাপিটাল পানিশমেন্ট আছে, সেই মানুষটা এত তাড়াতাড়ি মামলা বিচারাধীন থাকতো। যেমন 111-এর সময় মামলা বিচারাধীন ছিল, বিচারাধীন আন্ডার ইনভেস্টিগেশন ছিল, এখন মামলায় সাজা হয়ে গেছে। তৃতীয় কথা হলো কি জানেন, ভারতের সঙ্গে আমাদের এক্সট্রাডিশন চুক্তি আছে।
এবং সেই কারণে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের কাছে দাবি তুলেছে যে যেহেতু সে কনভিক্ট তাকে আমাদের কাছে হস্তান্তর করো। সেকেন্ড স্টেপ হলো ইন্টারপোলকে বলেছে যে সে তাকে গ্রেপ্তার করো, কোন শি ইজ ওয়ান্টেড অ্যান্ড শি ইজ ফিউজিটিভ। এখন দেখেন আরেকটা জিনিস, যেটা কথাটা বলেছি 1971 সনের একটা কথা বলেছেন আমার ভাই। 1971 সনের বিষয়টা দায় মুক্তি ছিল না। 1971 সনে ওটা দায় মুক্তি ছিল না, তাকে জেনারেল মার্সি, এটা সাধারণ ক্ষমা দিয়েছিল। তো অপরাধীকে সাধারণ মার্সি বলেন আর দায় মুক্তি। দায় মুক্তি হলো যারা পাবলিক সার্ভেন্ট অন ডিউটি, যদি কোনো কিছু করে তাহলে ধরে নিতে হবে দ্যাট ইজ ডান ইন গুড ফেইথ, সেই কারণে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয় বা কাজে যাওয়ার আগে। আর না হলে হয়তো মনে করে কি যে তাদেরকে যদি আইনের আওতায় আনায় অথবা আইনের কোনো খড়ক তাদের ঘাড়ের উপরে বা মাথার উপরে ঝুলন্ত থাকে, তখন তারা হয়তো উদারভাবে কাজ করবে না বা যোগ্যতার সঙ্গে কাজ করতে হবে, সেই কারণে এইরকম একটা দায় মুক্তির প্রভিশন এটা সারা জীবন সংবিধানে ছিল, আজও আছে। আমার বক্তব্যটা আমি সামারি করলে এইভাবে বলবো, শেখ হাসিনা বাংলাদেশে আসবে না। এই দেশের যদি 16 বা 18 কোটি মানুষ এখন সবাই বলে আপনি আসেন, উনি এ দেশে আসবে না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে মানুষটি বহুবার পালিয়েছে, সবচেয়ে বড় ডিজাস্টার হলো যে আওয়ামী লীগ করা মানুষ, আপনি দেখবেন আওয়ামী লীগ করা মানুষ 2026 সনের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছে, কেবলমাত্র পালিয়ে যারা ভারতে গেছে তারা ছাড়া এখানে বেশিরভাগ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনি ভোটের রেশিওটা একটু লক্ষ্য করেন, কারণ আওয়ামী লীগের ভোট বাদ দিলে যে ভোট হয় তাতে যে পরিমাণ ভোট কাস্ট হয়েছিল ওই পরিমাণ ভোট কাস্ট হওয়ার কথা না। সুতরাং আওয়ামী লীগের লোক স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং বিক্ষিপ্তভাবে আমরা তাদের মুখে যে কথাগুলো আমরা শুনেছি সেটা কি জানেন, তারা বলেছে যে শেখ হাসিনা খুব অন্যায় কাজ করছে। এবং আপনারা লক্ষ্য করবেন শেখ হাসিনার পরিবারের কোনো মানুষ এখন জেলখানায় নাই। আপনারা কি জানেন? এটা নিশ্চয়ই জানেন। তাইলে শেখ হাসিনা এই পালানের প্রস্তুতি দীর্ঘ আগেই নিয়ে গেছে এবং সে তার আত্মীয় স্বজনকে বলেছে তোমরা পালিয়ে যাও, আমি হব শেষ ব্যক্তি পলানের জন্য। সুতরাং আমার বক্তব্যটা হলো এই যে শেখ হাসিনা তার মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি, তিনি এখন আত্মগোপনে আছেন, আইনের ভাষায় পলাতক, আইন তাকে সার্চ করছে এবং আন্তর্জাতিক আইনেরও যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর মাধ্যমে সরকারও তাকে হান্ট করার চেষ্টা করছে। এবং ভারতের আশ্রয় থাকলে এটা সরকার নিশ্চিত হলে, যেহেতু ভারতে গেছে এটা আমরা জানি, সরকারও ভারত সরকারকে অনুরোধ করেছে তাকে এখানে ফেরত পাঠাবার জন্য। তাহলে যেখানে এই সরকার তাকে ফেরত পাঠানো যাক, সেই মানুষ স্বেচ্ছায় এখানে চলে আসবে, এটা হলে। আর সবচেয়ে বড় ওই যে স্ট্যান্ডবাজির কথা আপনি বলছেন, স্ট্যান্ডবাজি এটা একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ডে থাকে, কিন্তু রাজনৈতিক দলের আপনি দেখবেন আজকে বাংলাদেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি 17টা বছর লন্ডনে ছিলেন। আপনি দেখেছেন এই দেশের জাতীয়তাবাদী দলকে তিনি ওই কি বলে ইন্টারনেটের মাধ্যমে মানে ভার্চুয়ালি কানেক্ট হয়ে এই দেশের রাজনৈতিক দল পরিচালনা করছে। এবং আপনি লক্ষ্য করবেন সেই দলকে ভাঙতে পারে নাই, যেটা বহুবার চেষ্টা করেছিল। সরকারের গোয়েন্দা সংস্থাকে দিয়ে ভাঙতে চাওয়ার চেষ্টা করেছে, দলের গুরুত্বপূর্ণ লোকদেরকে ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, পারে নাই। তার মানেই হলো কি, শেখ হাসিনার সঙ্গে আর আজকের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আছেন বাংলাদেশের, ফারাকটা হলেই উনি বিদেশে ভার্চুয়ালিও দলকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন একটা মাত্র কারণে, এই দেশের মানুষ যারা বিএনপি করেছিল তারা নেতার প্রতি আস্থা হারায় নাই। আর এখন যারা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগ যারা করতেন একসময় হাইডিংয়ে আছে, এখন যারা আওয়ামী লীগের প্রতি অনাস্থা, বিরূপ যারা আওয়ামী লীগের প্রতি, তারা সবচেয়ে বড় ব্যাপারে তারা শেখ হাসিনার প্রতি আস্থা নাই। সুতরাং শেখ হাসিনার বক্তব্য দিয়ে এখন যদি এখানে কোনো চাঞ্চল্য তৈরি করতে চায়, বরং আপনি দেখে থাকবেন যদি প্রিভিলেজ কমিউনিকেশনে কোনো আওয়ামী লীগ নেতার সঙ্গে আপনার যোগাযোগ থাকে, দেখবেন আওয়ামী লীগ দেশের সাধারণ মানুষ অপেক্ষা তার এই বক্তব্যে বেশি ধিক্কার দিচ্ছে এবং বলতেছে সে মানুষের সঙ্গে আবার নতুন প্রতারণার একটা কৌশল হিসেবে তিনি এই বিষয়টাকে উপস্থাপন করছেন। নূর খান লিটন, সেটা হচ্ছে চিফ প্রসিকিউটর বলেছেন যে দল হিসেবে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে। তাহলে কি আওয়ামী লীগ কি মানে আইনগতভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে? তার মানে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে আমরা আর পাচ্ছি না নাকি? দেখেন, এই জায়গাতে একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আসলে আইন দিয়ে কিন্তু কোনো আদর্শকে আপনি বন্ধ করে ফেলতে পারবেন না। এটা জামাতকে যখন নিষিদ্ধ করার ব্যাপার আসছে তখনও আমি এই একই কথা বলেছি, এখনো বলছি। কেন জার্মানিতে হিটলারের, আমি একটু বলি, এইখানে যে জিনিসটা করা খুব জরুরি সেটা হচ্ছে যারা অপরাধী তাদের অপরাধের বিচারটা হওয়া দরকার। এইটা আমাদের সবার জন্য এটা খুবই জরুরি। এবং এইটাকে যদি আমরা বিচারটা না করে ঝুলায় রাখি আর প্রতি মুহূর্তে এই বিচারের কার্ড খেলি, তাহলে আমাদের আর এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। ধরেন, আমিও মনে করি যে একটা অংশ তো আওয়ামী লীগের সাপোর্টার আছে,
সেটা 10% হোক, 12% হোক, 15% হোক, আছে। এই মানুষদেরকে কি দেখেন, মুক্তিযুদ্ধের পর থেকে আমরা শুধু বিভাজনের রাজনীতি করে এসেছি এখন পর্যন্ত। রিকনসিলিয়েশনের কথা অনেকবার উঠেছে, কিন্তু আসলে এই কাজটিতে হাত দেওয়া হয়নি। এবং যতক্ষণ পর্যন্ত এই রাজনীতির এই বিভাজনটাকে আমরা একটা জায়গায় নিয়ে আসতে না পারবো, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হয়ে যাক, অপরাধীদের বিচার হোক, বিচারের রায় কার্যকরী হয়ে যাক, যাদের বিরুদ্ধে প্রমাণ হবে তারা প্রসেস অনুযায়ী ক্ষমা চাইতে পারে, অনেক বিষয় আছে, রাষ্ট্র যেটা ঠিক করবে সেটা, এবং একটা সমঝোতার জায়গা তৈরি করতে হবে। আর বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের পলিটিশিয়ানরা একটা অংশ, যারা সব সময় ভারতকে সাথে নিয়ে বাংলাদেশের রাজনীতিটা করতে চেষ্টা করেছেন। আপনি দেখেন আমাদের প্রথম নির্বাচন যেটা হলো শেখ হাসিনার আমলে, একজন সুজাতা সিং, যে কিনা সেক্রেটারি, ফরেন সেক্রেটারি ছিল, বাংলাদেশের সমস্ত মানুষের বিক্ষোভকে চাপা দিয়ে কি সুন্দরভাবে একটা নির্বাচন শুধু সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, পুলিশকে দিয়ে নির্বাচন করে নিয়ে গেল। এবং এইটির পর মানে দুঃখজনক হচ্ছে যে আমার দেশের নীতি নির্ধারকরা, যারা তখন রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ জায়গায়, এমন কথাও বলেছেন যে ভারতকে আমরা যা দিয়েছি আজীবন মনে রাখবে, এটা আজীবন মনে রাখবে। কেউ কেউ আমরা বলার চেষ্টা করেছি নীতি নির্ধারকদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে কত, মানে নিজেদেরকে কত ছোট করা যায়, সব কিছু আমরা করেছি। কিন্তু আমাদের দেশের জনগণকে, আমাদের দেশটাকে ভালোবেসে, দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী, মানুষের তো গত 17 বছর কি হলো, 15.5 বছর আমরা তো দেখেছি প্রতিনিয়ত ক্রসফায়ারের নামে মানুষকে হত্যা করা হয়েছে, প্রতিনিয়ত মানুষকে গুম করা হয়েছে। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে এই গুমের বিষয়গুলি যখন সামনে চলে আসছে, ক্রসফায়ারের বিষয়গুলি যখন সামনে আসতেছে, একটা অপরাধের ব্যাপারে কোনো ক্ষমা বা কোনো দুঃখ প্রকাশ আপনারা করতে দেখেছেন আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে? হ্যাঁ, কিছু কিছু মানুষ গোপনে করছেন। যেমন আপনি যদি 5 তারিখের মিছিল খেয়াল করে থাকেন বা তার আগের আন্দোলন খেয়াল করে থাকেন, আমি তো নিজে মাঠে ছিলাম, আমি দেখেছি আওয়ামী লীগের অনেক পরিবার, অনেক কর্মী ওই মিছিলে ছিল। এরকম কিছু মানুষের ভিতর দুঃখবোধ থাকতে পারে, কিন্তু অ্যাজ এ হোল আওয়ামী লীগ ওই জায়গাটিতেই বুঝতে পারেনি, এবং বুঝতে পারেনি দেখেই সাধারণ ছাত্রছাত্রীদেরকে আক্রমণ করলো, রক্তাক্ত করলো, রাজাকার বানায় দিল। দেখেন, মাথায় যদি একটু ঘিলু থাকতো তাহলে এই শব্দটা প্রয়োগ করতে পারে? মানে প্রকারান্তরে তো সাধারণ ছাত্রছাত্রীদের সে রাজাকার বলে ফেললো, রাজাকারের নাতির প্রতি বলে ফেললো, এটা পারে? 2 নম্বর হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে আমরা দেশটা পেলাম, সেই মুক্তিযুদ্ধের সমস্ত গৌরব মুক্তিযুদ্ধে অনুপস্থিত থাকা ব্যক্তির করায়ত্ত করার চেষ্টা করা হলো। ইয়েস, তিনি মুক্তিযুদ্ধে ধাপে ধাপে নিয়ে আসছেন, কিন্তু মুক্তিযুদ্ধের সময় তো তিনি অনুপস্থিত, কিন্তু একেবারে পরিবার কেন্দ্রিক হয়ে গেল। আপনি দেখেন এই 15 বছরের ভিতরে, 15.5 বছরের মধ্যে মুক্তিযুদ্ধের অনেক নায়ক, অনেক সংগঠক ইন্তেকাল করেছে, স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যাপারেও শোক জানানো হয়নি প্রধানমন্ত্রীর তরফ থেকে। এত দুঃখজনক, লজ্জাজনক, সব কিছু নিজের পরিবার নিজের এটার ভিতর রাখতে গিয়েছে, এবং যার পরিণতি আমরা দেখেছি তো, যে তিনি যাদেরকে নিয়ে লুটপাটের সুযোগ দিয়েছেন, যাদেরকে দিয়ে অকাম কুকাম করেছেন, তাদেরকে যেমন আগে বিদায় দিয়েছেন পরিবারের লোক, তারপর তাদেরকেও সাথে নেওয়ার চেষ্টা করেছেন। আপনি দেখেছেন তো শেখ রেহানার টেলিফোনের বক্তব্য, জনৈক কর্নেলের মাধ্যমে যে টেলিফোনের কানেক্ট করে দেওয়া হলো বেক্সিমকোর সালমান এফ রহমানের সাথে। হ্যাঁ, শুনেছি। এতে তো পরিষ্কার যে তিনি তার লুটেরা গ্রুপকে আগেই
মানে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিপদ থেকে রক্ষা করার জন্য উনি চেষ্টা করেছেন, কিন্তু কই সাধারণ কর্মী বা ওই যারা সেরকম সংগঠক তাদের সাথে তো ওই যোগাযোগ আমরা এখনো দেখি না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি যে সাধারণ মানুষ বা বিরোধী দলের যেই কথোপকথন বা যেগুলি উনি মনিটর করার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা যে ওনাকেও মনিটর করেছে উনি কিন্তু সেটাও ভুলে গিয়েছিলেন। আচ্ছা আলতাফ পারভেজ, আমি এই এবার জায়গাটা আপনার আমি কাছে- একটু একটা জিনিস শেষ করতে চাই, সেটা হচ্ছে এখানে ভীত হওয়ার কোনো দরকার নাই, আর এটা নিয়ে খুব বেশি আলোচনা করারও আমি সুযোগ দেখি না। তবে আমি মনে করি শেখ হাসিনার পক্ষে এখন বাংলাদেশে এত রক্তের উপর দাঁড়িয়ে, এত গুম খুনের উপর দাঁড়িয়ে বাংলাদেশে প্রবেশ করার এই মুহূর্তে সুযোগ নেই। তবে একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে সে তো আদালতের আশ্রয় নিতেই পারে, আচ্ছা সারেন্ডার করতেই পারে। আলতাফ পারভেজ, আমরা দেখছি যে শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য, বিবৃতি আমাদের গণমাধ্যম বেশ ফলাও করে প্রচার করছে, এবং আমরা এও দেখছি যে শেখ হাসিনা যে এত বড় একটা ম্যাসাকারের সাথে জড়িত, তিনি এটা নিয়ে কখনোই কোনো রকম অনুশোচনা প্রকাশ করেননি। ক্ষমা তো পরের প্রশ্ন। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ কীভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে? দেখুন, এটা তো আসলে কথার পিছনে অনেক কথা আসে। আমার দুই পাশের দুইজন শ্রদ্ধেয় বক্তা অনেক কিছু বললেন। আমাদের দেশের রাজনীতির, টকশোর, পত্রিকার, সমাজের একটা দুর্ভাগ্যের দিক হলো কি, আমরা বর্তমানকে আড়াল করতে চাই, বর্তমানকে আড়াল করে জনগণকে অতীতের দিকে ফেরাই এবং নানা ধরনের আইডেন্টিটি পলিটিক্স, ইতিহাসের নানা বিষয় দিয়ে জনগণকে বিভক্ত রাখি। তাহলে আমাদের বর্তমানের ব্যর্থতা আমরা আড়াল করতে পারি। এখন তো জুলাই মাস, আলোচনা তো হওয়া আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে জুলাইয়ের 24 মাস আগের প্রত্যাশা কতটা পূরণ হলো। জুলাই তো হয়েছিল রাষ্ট্র সংস্কারের দাবিতে, যে শুধু সরকার পরিবর্তনে হবে না, আমাদের উপনিবেশিক প্রশাসন কাঠামোর পরিবর্তন করতে হবে, আমাদের মার্কেট সিন্ডিকেট বদলাতে হবে, আমাদের প্রধানমন্ত্রী পদের যে দেবতুল্য ক্ষমতা সেটার বিকেন্দ্রীকরণ করতে হবে, আমাদের স্থানীয় সরকারের হাতে ক্ষমতা বাড়াতে হবে, আমাদের পুলিশ বাহিনীর সংস্কার লাগবে, আমাদের সামরিক আমলাতন্ত্রের সংস্কার লাগবে। একটা গত 24 মাসে কোনো একটা ক্ষেত্রে কি আমরা অগ্রগতি সাধন করতে পেরেছি? পারি নাই। কিন্তু যতটুকু টুকটাক অগ্রগতি হয়েছিল বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে, সেগুলোও কিন্তু বাতিল হয়ে গেছে। তো এখন আমাদের নতুন পার্লামেন্ট হয়েছে, নতুন সরকারি দল, নতুন বিরোধী দল। গত দুটি অধিবেশনে পার্লামেন্ট তো শুধু 1971 সাল 1924 সালের মানে পাল্টাপাল্টিতে রয়ে গেল। জনস্বার্থ সম্পর্কিত, রাষ্ট্র সংস্কার সম্পর্কিত কোনো আলোচনা কিন্তু হলো না। তো সেই জন্যই বলছি যে এখন এই যে বর্তমানে দাঁড়িয়ে আমরা যদি আবারও 2024-এ থাকি, 2024-এর আগে 15 বছর 8 মাস ক্ষমতা ছিল, তাদের যা দেওয়ার তো তারা দিয়েছে, জনগণ তো খুব মানে আকুল হয়ে তাদেরকে আবার ফেরার জায়গায় নেই। তাদের দিক থেকে যা পাওয়ার, তাদের যা দেওয়ার, তাদের তো দেখেছে মানুষ। ওই 15 বছর আলোচ্য বিষয় ছিল 1971 সালে অমুক দল কী করেছে, সমস্ত ভিন্ন মতাবলম্বীদের তখন জামাত শিবির ট্যাগ দেওয়া হতো। রাষ্ট্র সংস্কারের কিছুই হয় নাই, মার্কেট সিন্ডিকেটে জনগণ মানে হাবুডুবু খাচ্ছিল সবসময়। এবং আমার শ্রদ্ধাভাজন সহ আলোচক বললেন যে 24-এ ছাত্ররা রাজনৈতিক দলগুলোর সেই এক দফা আন্দোলনকে সামনে নিয়ে এসেছিল। আমি ভিন্নমত পোষণ করছি। রাজনৈতিক দলগুলোর সমস্ত ব্যর্থতাকে এড়িয়ে জনগণ সেই রাজনৈতিক দলগুলোর ডাকে সাড়া দেয়নি বলেই তো ছাত্র আন্দোলনের জন্ম হয়েছিল। এবং ছাত্রদের উপর আস্থা রেখে বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবীরা, দোকানদাররা সামিল হয়েছিল। এবং শহীদদের তালিকায় দেখুন সবচেয়ে বেশি কে? সবচেয়ে বেশি হলো যাত্রাবাড়ি, আশুলিয়া, গাজীপুরের শ্রমিকরা। তো এই যে গত 2 বছর এবং এই নতুন পার্লামেন্টের 5 মাস শ্রমজীবীদের জন্য একটা কোনো সুবিধার কিছু হয়েছে? মজুরি বেড়েছে? এর মাঝে যে যুক্তরাষ্ট্রের কাছে দাসখত দিয়ে আমরা একটা চুক্তি করলাম, গত পার্লামেন্টে সরকারি দল, বিরোধী দল কেউ কি একটা প্রশ্নটা উত্থাপন করেছে যে এটা সংশোধন হওয়া দরকার কি দরকার না? তার মানে জনজীবনের প্রয়োজনীয়, জুলাইয়ের প্রত্যাশার জন্য জরুরি মৌলিক সংস্কারগুলো কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি। এড়িয়ে যেয়ে আমরা এখন মাতম করছি যে আওয়ামী লীগ ফিরবে কিনা, শেখ হাসিনা আসবে কিনা। এগুলো জনগণের কাছে কিন্তু এগুলা বড় বিষয় না। এই মুহূর্তে সমাজের সবচেয়ে জরুরি বিষয় কর্মসংস্থান।
সবচেয়ে জরুরি বিষয় মূল্যস্ফীতি। গত 3 বছর ধরে এবং এই সরকারের আমলেও এবং অন্তর্বর্তীকাল সরকারের আমলেও ডাবল ডিজিট হারে মূল্যস্ফীতি চলছে। এতে জনগণের প্রকৃত মজুরি, শ্রমজীবীদের মজুরি অনেক কমে গেছে। সেগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই, কোনো টকশোতেও কথা নাই, মিডিয়াতেও কোনো কথা নেই। মানে এই জন্য আমি বলছি যে আমরা মনে হয় কিছু একটা লুকাতে চাচ্ছি। আমাদের এখনকার রাজনীতিবিদরা, এখনকার বুদ্ধিজীবীরা, টকশোতে যারা আসেন, তারা খুব সচেতনভাবে বা অসচেতনভাবে যেটাই বলি, এখনকার রূঢ় বাস্তবতাটা এড়িয়ে যেতে চাচ্ছেন। এবং এইভাবে আগের আমলেও কিন্তু সমকালীন বাস্তবতা এড়িয়ে যাওয়া হয়েছিল বলেই গণ অভ্যুত্থানের জন্ম হয়েছিল। এবং এখনও যদি আমরা 24-এর ওই লার্নিংটা, ওই শিক্ষাটা না নেই, আবারও ছেলেমেয়েরা রাস্তায় নামবে। এবং আমি বলতে চাই যে আজকেও কিন্তু ছেলেমেয়েরা কোনো এক কারণে রাস্তায় ছিল, আজকেও সারা দেশে অনেক জায়গায় অবরোধ হয়েছে। এবং কৌতূহল উদ্দীপক ব্যাপার হলো কি, নেপালেও এই সপ্তাহেই ছাত্ররা আবার রাস্তায় নেমেছে। বিপ্লব কি প্রতি বছর না, হয়? বিপ্লব প্রতি বছর হবে না, হওয়ার দরকার নাই, এত ব্লাডশেডের প্রয়োজন নাই। কিন্তু আমাদের তো শিক্ষা নিতে হবে। 90-এ একবার গণ অভ্যুত্থান হলো, 3 জোটের রূপরেখা হলো, এই আওয়ামী লীগ বিএনপি কিছুই তার বাস্তবায়ন করলো না। 24 জুলাই সনদ হলো, সবাই স্বাক্ষর করলো, 7 মাস ধরে আলোচনা হলো, আলোচনার পরে কিছু কিছু সংস্কার প্রস্তাব হলো, এখন বলা হচ্ছে না এগুলো হবে না, এগুলো আমরা নিজেরা করব। কি হবে আমরা জানি না। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিন্তু আবার একটা সামনে বিতর্ক শুরু হবে, কারণ তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেটা কিন্তু ফয়সালা রয়ে গেল অসমাপ্ত, অমীমাংসিত। তার মানে এই রাজনীতিক এবং অর্থনৈতিক বাস্তবতাকে এড়িয়ে আমরা আমাদের মিডিয়া, রাজনীতিবিদ এবং অন্য সকলে মিলে, বুদ্ধিজীবীরা মিলে জনগণকে কিন্তু অন্য একটা দিকে পথ দেখাচ্ছে। মাসুদ ভাই, সেটা হচ্ছে যে জামাতের সেক্রেটারি জেনারেল বলছে বিএনপি জুলাই সনদ ও গণভোটের রায় না মেনে জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। আসলে কি বিএনপি সংঘাতের দিকে ঠেলে দেখুন, দিচ্ছে? আমি আপনাকে বলি, আমার সহ আলোচক জনাব আলতাফ পারভেজ একটা কথা বলেছে যে জুলাই সনদে যে স্বাক্ষর করে এসেছিল রাজনৈতিক দল, 43টি রাজনৈতিক দল, তার কিছুই বাস্তবায়ন হয় নাই। আমি আমার ভাইকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে 84টা যে সম্মতি প্রদান করেছিলেন, তার 52টি ইতিমধ্যেই বিল আকারে সংসদে এসেছে এবং তা আইন হিসাবে পাশ হয়েছে। মজার ব্যাপার হলো, কোনো একটি বিল পাশ করার সময় আজকে যারা সংসদে বিরোধী দল, তারা ওয়াক আউট করেনি, বরং তারা হাউজে থেকে সম্মতি দিয়ে বিল পাশ করেছে, আইনে রূপান্তর করেছে। কিছু কিছু জিনিসের সংস্কার, যেগুলো যেমন সংবিধান সংস্কার, আপনি আজকে লক্ষ্য করেছেন যে সংবিধান সংস্কারের জন্য 12 সদস্য বিশিষ্ট একটা কমিটি অলরেডি ঘোষণা করেছে, যার টোটাল স্ট্রেংথ হবে 17 সদস্য বিশিষ্ট। জামাতের কাছে যারা বিরোধী দল, তাদের কাছে 5 জনের সদস্যের কথা বলেছে, তারা এখনো দেয়নি। সুতরাং এই জিনিসগুলো, এখন 2টা সংসদের 2টা অধিবেশন হয়েছে, আপনি দেখেন। প্রথম অধিবেশনটা হলো কেবলমাত্র নানা রকম আচার অনুষ্ঠানের জন্য। তার মধ্যেও কিন্তু এই সরকার যেহেতু কমিটেড ছিলেন, সরকার টাইম এন্ড অ্যাগেন বলে যাচ্ছে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, যেগুলো আমরা সম্মতি দিয়ে আসছি। না হলে এই 52টা এত তাড়াহুড়া করে করার কোনো প্রয়োজন ছিল না। তাইলে মজার ব্যাপার হলো এই যে সরকার কমিটেড। এখন মজার ব্যাপার হলে দেখেন কোনখানটায় প্রথম অধিবেশন গেল এইখানে, দ্বিতীয় অধিবেশনটা হলো বাজেট অধিবেশনই হয়েছে 2টা মাত্র। এখন তৃতীয় অধিবেশন হবে এবং ইতিমধ্যে যে জিনিসগুলো করেছে, দ্বিতীয় অধিবেশন তো শেষ হয়নি এখনো, না হয়নি, চলছে, কিন্তু এখন তো বাজেটের কার্যক্রম এখনো শেষ হয়নি। তাহলে আমার বক্তব্য, দ্বিতীয় অধিবেশনটাকে আমি বাজেট অধিবেশন ধরে নিলাম। তাহলে এর মধ্যে নতুন করে আইন নেওয়া, আর তারপর হলো কি পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিগুলো এখনো পুরোপুরি হয়নি। আপনি লক্ষ্য করেছেন অনেকগুলো হয়ে গেছে, আজকে আমরা দেখলাম। তো এখন এখানে আসে একটা বিল আসবে, আবার পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি যাবে, পরীক্ষা নিরীক্ষা হবে, হাউজে ওপেন ডিবেট হবে, সেখানে সংযোজন বিয়োজন যা কিছু লাগবে এগুলো নিয়ে পরবর্তী সময় আইনে রূপান্তর করতে হয়। এখন আপনি দেখেন সংস্কার কেন দরকার ছিল। সংস্কার দরকার হলো একটাই, আসলে যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর সরকার নির্বাচিত বা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার ও স্বৈরাচার হয় কেন, এই পদ্ধতিটার একটা জবনিকা পাত হওয়া দরকার, অর্থাৎ একটা ইতি টানতে হবে। সেইটার কারণেই আপনি আরেকটা জিনিস আমি জনাব আলতাফ পারভেজের সঙ্গে একটু সামান্য দ্বিমত করে কথাটা এইভাবে বলবো। দেখুন, ছাত্ররা যতদিন কোটা আন্দোলন করেছে, আমার মনে আছে আজও, একটা আন্দোলনের সময় আমি একদিন শাহবাগে তাদের আন্দোলনের মধ্যে পড়ে গেছিলাম এবং সেখানে যেসব স্লোগান আমি শুনছি, ওই সময় রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন তাদের স্লোগান, আমরা উমুক সমুক, আমার নেতা উমুক, এই ধরনের স্লোগান দিয়ে তারা কোটা আন্দোলন করছিলেন এবং সরকারের একটা ইনডাইরেক্ট ব্লেসিংসও ছিল তাদের উপরে একটা পর্যায় পর্যন্ত। একটা পর্যায়ে তারা যদি কোটা আন্দোলন পরিত্যাগ করে
রাজনৈতিক দলের দীর্ঘ 17 বছরের আন্দোলনের যে এক দফা আন্দোলন, যেটা 2022-এ গিয়ে 23-এ এক দফায় চলে আসলেন, ওইটাই যদি তারা সমর্থন না করে, তাহলে ওই যে আমি যে কথাটা বললাম যে তাদের উপরে যে নির্মম নির্যাতন বা এর সঙ্গে সাধারণ মানুষ মিলিতভাবে যখন রাজনীতিবিদ, শ্রমিক, ছাত্র, জনতা যখন মিলিত আসলেন এবং তারা প্রত্যেকেই কিন্তু যখন তারা নির্যাতনের শিকার হলেন, আপনি লক্ষ্য করবেন যদি একদলীয় কর্মসূচিকে সমর্থনের এজেহল না করে, তাহলে ওই 1971 সনের মতো সেই মানে কালো রাতের যে ম্যাসাকার হয়েছিল, এই স্বৈরাচার হয়তো এত এইরকম, কারণ স্বৈরাচার যখন দেখেছে যে রাষ্ট্র ক্ষমতায় তাদের টিকে থাকাটাই এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, তারা পারছে না, টিকে থাকতে পারছে না, তখন তারা মরিয়া হয়ে লাগে এবং তারই ক্যাজুয়ালিটিসগুলো এইভাবে নানা শ্রেণীর মানুষরা। তারপরে জুলাই আন্দোলন বিএনপি ওন করে। একটা মজার ব্যাপার হলো কোনখানটায় দেখবেন আপনারা, এই বিএনপি সরকার ক্ষমতায় 5 মাস, জনগণ তাদেরকে ভোট দিয়েছে 5 বছরের জন্য। আপনি 5 মাসের মধ্যে যদি আপনি সকল কাজ সম্পন্ন করেন, তাহলে এই বাকি 5 বছর আর 7 মাস এই সরকারের তো আর কোনো কাজ নেই, দেশে গিয়ে গরু কিনে হাল চাষ করা ছাড়া। আচ্ছা আচ্ছা, সুতরাং আমার যেটা বক্তব্য সেটা হলেই যে সময় আছে, সরকার আজকে পর্যন্ত দেখেন সরকারের কোনো ব্যক্তি বলে নেই হ্যাঁ এটা ঠিক, আমি এটা নিয়ে আসছি জুলাই সনদটা। 3টা ধাপে বলা আছে কি কি করবে, এবং বলা আছে যেখানে ডিসেন্ট আছে সেখানে আপনি দেখবেন এই জুলাই সনদে যারা স্বাক্ষর করেছিলেন, যারা জুলাই সনদ প্রস্তুত করেছিলেন, ঐক্যমত্য কমিশন যাদেরকে দিয়া ইউনুস ডাক্তার বানিয়েছিলেন, তারা কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতি ইনক্লাইন ছিলেন, কিন্তু পরবর্তী সময় জনগণ ভোট দিয়ে যে যাদেরকে ক্ষমতায় আজকে বসিয়েছে তাদের একজন প্রতিনিধি ওখানে ছিলেন না। তাইলে আপনি দেখেন, আমি শেষ করে দিচ্ছি, তাহলে আপনি দেখেন তাইলে বিষয়টা হলো কোনখানটায় আপনি দেখেন যে যারা ঐক্য মানে জুলাই সনদে যারা স্বাক্ষর করে আসলেন, এবং সেখানে কিন্তু এই জুলাই সনদেই বলা আছে তবে রাজনৈতিক দল যারা নির্বাচনী ইশতেহারে যা দিবেন এবং জনগণ যদি সেইটাকে সমর্থন না করে বা করে, তাহলে তারা তাদের মতো করে এটাকে সংশোধন করবেন। তা আমার বক্তব্যটা ছিল একদম পরিষ্কার, সেটা হলো এই দেখেন, আমি এটা কি বলবো যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আর জামাত সংসদে বিরোধী দল, তাদের একটা কম্পোনেন্টস আছে কিছু, বিশেষ করে ওই যে ছাত্রদের যে এনসিপি তারাও আছে। আমাদের দেশে একটা বিভ্রান্তি চলছে, সেটা কি জানেন আপনি? সবাই বলতে চাচ্ছে বা জামাতের কথা শুনলে মনে হবে যে এই জুলাই আন্দোলনের পুরোধা হলেন জামাত, অন্য অন্য কোনো রাজনৈতিক দলের এখানে কোনো অবদানই নাই। আপনি কি বুঝেছেন আমার কথা? যদি তাই হবে তাহলে এটা কিন্তু এক ধরনের চালাকি, এবং আমাদের সংসদের ভিতরে তাদের ভূমিকা দেখেন, সেখানে কিন্তু তারা যেটা রাস্তায় বলে বেড়াচ্ছে সেটা কিন্তু সংসদের মধ্যে করছে না। সংসদের বেশ ঐক্যমত্য দেখা যাচ্ছে না, এটা তার মানিটা কি? আমি ওইটা কিছু বলবো না, ওই যে হোসেন মোহাম্মদ এরশাদের মতো ডোমেস্টিক বা ওইসব শব্দ আমি ব্যবহার করব না। তবে এটা আমি নিশ্চিত যে বিষয়টা হলো এখানটায় যে সংসদ অধিবেশন আরেকটা আসবে, এবং ইতিমধ্যে লক্ষ্য করেছেন আপনি বারবার যে গুম কমিশনের কথা নিয়ে নানা রকম কথা, ভাই আমার গুম কমিশনের সদস্য তিনি বলতেছিলেন, মানে অনেকে বলে আমাদের দেশে আর গুম কমিশনই গুম হয়ে গেছে, আসলে তা না। বিএনপি জনগণের দ্বারা নির্বাচিত সরকার, এই রাষ্ট্র ক্ষমতায়, তারা জনগণের আন্দোলনের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করে আসছেন, এবং দেশের যিনি আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার টাইম এন্ড এগেন আটার করছেন যে আমরা কখনো জনগণের যে আস্থা আমাদের প্রতি বা জনগণের যে ইচ্ছা অভিপ্রায় আমরা তার সঙ্গে কোনো রকম দ্বিমত করব না, এবং আমরা এটাকে আইনে রূপান্তর করব। 1 মিনিট যদি আপনি কিছু বলেন নূর ভাই। দেখেন, বর্তমান পার্লামেন্ট যে প্রথম অধিবেশনে, যে অধিবেশনে কয়েকটা আইনকে অবলুপ্ত করা হয়েছে, অবসায়ন করা হয়েছে, তার ভিতর মানবাধিকার কমিশন একটা, যেটা দীর্ঘদিন এটা এক ধরনের সরকারের মুখাপেক্ষী একটা মানবাধিকার কমিশন ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা আইন হলো, সেই আইনের মধ্য দিয়ে এটা গঠিত হলো। আরেকটা হচ্ছে সচিবালয়, বিচারালয়ের সচিবালয়ের ব্যাপারে পৃথক সচিবালয়, হ্যাঁ, সেইটা দেখেন অনেক দূর এগিয়ে যাওয়ার পর অবলুপ্ত করা হলো। এই যে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে ধরেন গুমের ব্যাপারে একটা অংশ বলা হচ্ছে লাগাতার যে গুমের ঘটনাগুলো সময় নেই শেষ করতে হবে, সেগুলি যাবে আইসিটিতে, আর বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যেটা সেটা পুলিশ করবে। আমরা তো দেখেছি পুলিশ কি করে, আমরা বিগত দিনে, বিএনপি তো এটা ভালো করে জানে, কারণ মর্মে মর্মে তাদের জানার কথা, কারণ ভিকটিম তাদেরই ছিল বেশি। 30 সেকেন্ড যদি আলতাফ ভাই আপনি কিছু বলেন, আমার হাতে সময় আমার বেলায় 30 সেকেন্ড চলে আসলো, দুর্ভাগ্যজনক। সেটা হলো দেখুন, দুর্ভাগ্য জাতীয়ভাবেও ঘটেছে। এই যে সংসদ, এটা তো গণ অভ্যুত্থানের সংসদ, এই
15 বছর যেটা বিএনপি বা অন্য দল পারেনি, জনগণ এই সংসদ নির্বাচনের সুযোগ করে দিয়েছে। ফলে এই সংসদের মালিকানা তাদের, জুলাই অভ্যুত্থানের শহীদদের। কিন্তু এই সংসদের প্রথম কাজই তো হওয়ার কথা ছিল জুলাইয়ের প্রত্যাশার বাস্তবায়ন। কিন্তু এই সংসদের প্রথম কাজই ছিল সংবিধান সংস্কার পরিষদের যে গণভোট হয়েছে সেই গণভোটের রায় বাস্তবায়ন। বিএনপি নিজে তো গণভোটে হ্যাঁ বলার জন্য জনগণকে বলেছে, দেখুন তার মানে তারা তো ওন করে এই গণভোট, ওন করেছে বলেই তো। তাহলে সেই জুলাই সনদের আলোকে, গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার মধ্যে এটা বিএনপির রাজনীতি হতে পারে, কিন্তু সমগ্র দেশের জন্য দুর্ভাগ্যের ব্যাপার হলো এর ফলে জুলাই সনদের ব্যাপারটা পিছু হটে গেল। আচ্ছা, দেখুন অভ্যুত্থানের যে সরকার হয়েছিল, অভ্যুত্থানের পরবর্তী সময় মিলিত আন্দোলনের, সেটা ছিল অস্থায়ী সরকার, ইউনূসের সরকার। এখন রাষ্ট্রীয় ক্ষমতায় অভ্যুত্থানের কোনো সরকার না, জনগণের দ্বারা নির্বাচিত সরকার। এই দুইটা সরকারের মধ্যে ফারাকটা হলো এখানে। আগের সরকার ইউনূসের সরকার ছিল বেসড অন কনসেনসাস, আর এখনকার সরকার দেশের সংবিধান অনুসারে নির্বাচিত সরকার এক। আর অস্থায়ী সরকার কোনো আইন গুণ কমিশন সম্পর্কে করে যায় নাই। অর্ডিন্যান্স যেগুলো করেছিল সেগুলোকে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তীতে আইনে রূপান্তর করবে। সুতরাং এখানে আমাদের অনেকের বিভ্রান্তি, এই বিভ্রান্তিটা আমার মনে হচ্ছে ঠিক না। আর একটা না, সচিবালয়ের যে কথাটা বলেছে, দেখুন আমাদের সংবিধানটা আমি নিয়ে আসছি এই কারণে আমার মনে হচ্ছিল এরকম, আমাদের আর্টিকেল 116 এতে পরিষ্কার বলা আছে আমাদের বিচার ব্যবস্থা এখনো স্বাধীনভাবেই চলছে। এবং স্বাধীনভাবে একটা কথা এক সেকেন্ড আমি শেষ করে দিই। স্বাধীনভাবে যদি বিচার ব্যবস্থা না চলতো তাহলে আপনি মনে রাখবেন সেটা হলেই যে সরকার যে কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরে যে সংবিধান নিয়ে যে সমস্ত রায়গুলো এদেশের উচ্চ আদালত দিয়ে গেছিল, যেগুলো প্রেসিডেন্ট হিসাবে অত্যন্ত উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলঝল করছে, সেগুলো হইতে পারতো না সরকারের থাকলে। আজকে টকশোতে থেকে একটা ভুল বার্তা বোধহয় যাচ্ছে, সেটা হলো জনগণ শুধু পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়েছে, জনগণ কিন্তু একটা গণভোটেও ভোট দিয়েছে, এবং সেইটা ছিল জুলাই অভ্যুত্থানের রং সিগন্যাল আলতাফ ভাই দিচ্ছেন কেন আমি বলি। আমি যখন রাজনৈতিক দল যখন কোনো কনসেনসাসে পুছে, সেই কনসেনসাসই কিন্তু পরবর্তী আইন। যারা কনসেনসাসে পৌঁছেছে সেখানে ওই রেফারেন্ডামের দরকারই ছিল না। আমাদের হাতে আর সময় নেই। মানুষের তো একটা আকাঙ্ক্ষা এই আন্দোলনের মধ্য দিয়ে, এবং জনগণের সরকার। দর্শক, আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে। থ্যাংক ইউ।